মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়ার বিদেশ যাত্রা, নিবিড় পর্যবেক্ষণে চলছে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছে। নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে সমমনা দলগুলোর দূরত্ব বাড়ছে। আসন সমঝোতায় দেরিতে ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের শরিকরা। যুগপৎ শরিকদের সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে দুদফা এই দূরত্বটা বেড়ে যাবারও একটা ঝুঁকি আমি দেখছি আর কি। নির্বাচনের তফসিল নিয়ে ইসির সভা চলছে। আলোচনায় পোস্টাল ভোটিং এর ব্যালট পেপার ও গণভোটের সার্বিক প্রস্তুতি। গুমের মামলায় শেখ হাসিনা সহ 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু। শিক্ষা ভবনের সামনে 7 কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান কর্মসূচি। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। তবে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। শনিবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আশা প্রকাশ করেন সবার দোয়ায় সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ও গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। 14 দিন ধরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী রিশাদ হাসান। রিশাদ, জানাবেন এই মুহূর্তে আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন, সেখানকার কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? সেই সাথে বিএনপি চেয়ারপারসনের সবশেষ শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? নাফিস, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2 সপ্তাহের বেশি সময়, অর্থাৎ আজকে 15তম দিন তার অসুস্থতার, তিনি অসুস্থ অবস্থায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং দেশি বিদেশি চিকিৎসক দল, সেই চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড, সেটির মাধ্যমে তার যে নিবিড় পর্যবেক্ষণ সেটি কিন্তু চলছে এবং সেই বিষয়টির সম্পূর্ণ তদারকি করছেন ডক্টর জুবাইদুর রহমান। তিনি বাংলাদেশে এসেছেন 5 তারিখ এবং যদিও 5 তারিখে বেগম জিয়াকে দেশের বাইরে নেবার কথা থাকলেও কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসলে কারিগরি ত্রুটি থাকবার কারণে সেটি বাংলাদেশে আসতে পারেনি এবং তার বিকল্প হিসেবে 9 তারিখে জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার এবং সেটি বাংলাদেশে আসার কথা রয়েছে, 9 তারিখে আসার কথা রয়েছে এবং সেটিতে যদি আসলে বেগম খালেদা জিয়া আসলে দীর্ঘ 12 থেকে 14 ঘন্টার যে যাত্রা, সেই যাত্রার জন্য উপযুক্ত হন, তাহলেই আসলে তাকে দেশের বাইরে পাঠানো হবে, নতুবা হয়তো সেই বিষয়টি পর্যালোচনা করা হবে এবং চিকিৎসকরা এখন বেশ জোর দিচ্ছেন তিনি আসলে শারীরিকভাবে কতখানি সক্ষম হবেন এই 12 থেকে 14 ঘন্টার যে দীর্ঘ ফ্লাইট, সেই ফ্লাইটে আসলে যাত্রা করবার জন্য এবং মেডিকেল এভিয়েশনের যে চিকিৎসকরা রয়েছেন সেই চিকিৎসক দলরা আসলে সে অনুযায়ী তার চিকিৎসা সেবাগুলোকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। এখন পর্যন্ত এটি সর্বশেষ এবং তার পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ চিকিৎসকরা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে সেই বিষয়টি তদারকি করছেন এবং তার শারীরিক অবস্থা নির্ভর করবে, তার শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে আসলে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নাফিসা, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, ধন্যবাদ আপনাকে। বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি চিকিৎসকরা কাজ করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করছে একটি মহল, এমন অভিযোগও করেছেন তিনি। রবিবার রাজধানীর ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মহাসচিব আরও বলেন, বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর চেষ্টা চলছে। অপপ্রচারের বিরুদ্ধে সাইবার জগতে সক্রিয় ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি সেই নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা
নেওয়া হচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মনিটর করছেন। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে সমমনা দলগুলোর। প্রত্যাশা অনুযায়ী বিএনপি আসন ছাড় না দেয় এবং প্রার্থী ঘোষণা নিয়ে আলোচনা না করায় ক্ষুব্ধ যুগপৎ আন্দোলনের শরিকরা। এমনকি জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে একটি দল। এই বিষয়ে বিএনপি বলছে শিগগিরই আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করা হবে। সাইফুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিল সমমনা দলগুলো। জুলাই আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর এসব দলের নেতাদের প্রত্যাশা ছিল আন্দোলনের ঐক্যকে মূল্যায়ন করবে বিএনপি। সে লক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় গণসংযোগও করে আসছিলেন তারা। ইতিমধ্যে বিএনপি 2 দফায় 272 আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এতে স্বপ্নভঙ্গ হয়েছে সমমনা অনেক দলের নেতাদের। সমমনা দলের প্রার্থীদের স্বার্থে যেসব আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে না বলে প্রত্যাশা করা হয়েছিল, এমন অনেক আসন ফাঁকা রাখা হয়নি। লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ঝালকাঠি 1 আসন থেকে বিএনপির সমর্থন নিয়ে প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু সেখানে বিএনপি প্রার্থী দেয় ক্ষুব্ধ তিনি। আমার সারা বাংলাদেশের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে। জুলাই গণ আন্দোলনে আমরা 2 জন ভাইকে আমরা হারিয়েছি লেবার পার্টি ছাত্র মিশনের। তো এরকম একটি সক্রিয় রাজনৈতিক দলের সাথে যেই প্রতিশ্রুতি, যে বিশ্বাসঘাতকতা, যে বেইমানি বিএনপি করেছে, এটা লেবার পার্টির নির্বাহী কমিটির সবাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপির সাথে আর পথ চলার কোনো সুযোগ নেই। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি ছাড়া সম্ভাব্য অনেক প্রার্থীর আসনেই বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ ও 12 দলীয় জোটের নেতারা বলছেন প্রার্থী ঘোষণার ব্যাপারে তাদের সাথে কোনো আলোচনা হয়নি। অনেকদিন ধরে দেখা যাচ্ছে যে গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরিকদের সাথে বিএনপির এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। এই প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে 2 দফা এই দূরত্বটা এটা কিন্তু আরো বেড়ে যাবারও একটা ঝুঁকি আমি দেখছি আর কি। ওনারা 36টি আসন ঘোষণা করে দিলেন এবং সেইখানে আমাদের বেশ কয়েকটি আসনে ওনারা প্রার্থী ঘোষণা করলেন। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এটা আমাদের জন্য অপ্রত্যাশিত ছিল। আমরা বিস্মিত হয়েছি, আমরা হতাশ হয়েছি। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরা বলছেন শরিকদের সঙ্গে আলোচনা চলছে। বিজয়ী হতে পারবে এমন জোট প্রার্থীদের প্রাধান্য দেয়া হবে। দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে, তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে আসন সমঝোতা না হলে 300 আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দলগুলো। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং আর মনোবল হতে হয় স্পার্জিত। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে নির্বাচন কমিশনের সভা চলছে। সকালে রাজধানীর আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশন ভবনে এই সভা শুরু হয়। এই সভায় সংসদ নির্বাচন ও গণভোটের কাজের সার্বিক বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি পোস্টাল ভোটিংয়ের ব্যালট পেপার আনা নেওয়ার সময়ও চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠকের পরই যে কোনো দিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গুম ও নির্যাতনের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য 9 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি শেষে এদিন নির্ধারণ করা হয়। আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে আজমি, মাইকেল চাকমা সহ 26 জনকে গুম করে নির্যাতনের অভিযোগে এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। একই সাথে
ট্রাইব্যুনাল 2-এ কুষ্টিয়ায় 6 জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। তারিক সিদ্দিকী ডিজিএফআই, আর্মি, র্যাব, পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে বন্দী রাখতে হবে, কাকে কখন ছেড়ে দিতে হবে। জুলাই আন্দোলনে নাম না জানা শহীদদের মরদেহ রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে উত্তোলন করছে সিআইডি। ডিএনএ পরীক্ষা করে তাদের পরিচয় শনাক্ত করা হবে, আর এরপর স্বজনরা চাইলে বুঝিয়ে দেয়া হবে মরদেহ। রবিবার সকালে এই কার্যক্রম শুরু হয়েছে। সিআইডি প্রধান জানিয়েছেন, পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে আন্তর্জাতিক নিয়ম মেনে। 24 জুলাই গণ অভ্যুত্থান, নির্বিচার হত্যাযজ্ঞের মুখোমুখি হয় আন্দোলনরত ছাত্র জনতা। নিহত হন শত শত মানুষ। লাশের মিছিলে বেশিরভাগই ছিলেন নারী, শিশু সহ শিক্ষার্থীরা। গণকবর দেওয়া হয়েছে। তাদের গুম করতে রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মাটিচাপা দেয়া হয়। অজানাই থেকে যায় এই জুলাই শহীদদের নাম পরিচয়। এবার তাদের পরিচয় শনাক্তে কবর থেকে মরদেহ উত্তোলন কার্যক্রম শুরু করেছে সিআইডি। এই খবরে প্রিয়জনের মরদেহ খুঁজতে রায়ের বাজার কবরস্থানে হাজির হন স্বজনরা। প্রিয় মানুষকে শেষবারের মতো দেখতে না পারার আক্ষেপ তাদের কণ্ঠে। আমার ছেলে 18 জুলাই বৃহস্পতিবার দিন বাইরে এসে ঘর থেকে চা খাওয়ার কথা কই আর ঘরে ফিরে নাই। হাসপাতাল, মর্গ, থানা, জেলখানা, আঞ্জুমানও যাওয়া হয়েছিল, সব জায়গায় খুঁজছি কিন্তু আমার ভাইয়ের কোনো সন্ধান পাই নাই। আমরা এখানে আসি, অনেক হাজার হাজার কবর, আমার ভাইয়ের কবর কোনটা তো সেটা তো আমি জানি না। সিআইডি বলছে আন্তর্জাতিক প্রটোকল মেনে চলবে মরদেহ শনাক্তের কাজ। স্বজনরা চাইলে তাদের প্রিয় মানুষটির দেহাবশেষ তাদের কাছে হস্তান্তর করা হবে। আমরা এটি নিয়ে এতদিন ধরে কাজ করেছি, পরিচয়টা শনাক্ত হওয়ার পরে কিন্তু আমরা সবকিছু করতে পারবো। কাজটি সময় সাপেক্ষ। প্রাথমিকভাবে 114 জনের তথ্য আছে, জানান সিআইডি প্রধান। এটা 114 জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটাকে আমরা যে জায়গাটা চিহ্নিত করা হয়েছে খোঁড়ার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে, এটা কম বেশি হতে পারে। জুলাই শহীদদের কবরস্থান মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেয়া হয়েছে। স্বজনদের ডিএনএ টেস্টের জন্য নমুনা দেওয়ার আহ্বানও জানান সিআইডি প্রধান। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা। অধ্যাদেশের দাবিতে আবারও রাস্তায় রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় এবং অধ্যাদেশ জারিতে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুপুরে শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের দাবি, দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষা ভবনের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। যেমনটি দর্শক জানাচ্ছিলাম, শিক্ষা ভবনের সামনে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান, যুক্ত হচ্ছে মোহাইমিনের সঙ্গে। মোহাইমিন, জানাবেন 7 কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিস্তারিত, এবং সেই সাথে জানাবেন যেহেতু সড়ক অবরোধ করেছে এখনো সেটি চলছে কিনা, জনজীবনের তাহলে কি অবস্থা? নাফিসা হক, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিক্ষা ভবনের ঠিক সামনে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সড়কে বসে পড়েছেন শিক্ষার্থীরা। মূলত তারা শিক্ষা ভবন অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে দেয় এবং সচিবালয়ের দিকে যে রাস্তাটি গিয়েছে সেই গতিরোধ কিন্তু তারা বন্ধ করে দেয়। এর ঠিক পরেই তারা এখানেই বসে পড়েন এবং তারা কিন্তু দুপাশের রাস্তায় বন্ধ করে রেখেছেন। ঠিক সেই কারণে এখানে বসেই তারা আন্দোলন, স্লোগান, বিভিন্ন ব্যানার ফেস্টুন তুলছেন। আজকে মূলত তাদের দাবি একটি, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর খসড়া নিয়ে এর আগে কথা বলেছে সরকার, সেটি আসলে অধ্যাদেশ জারি, এবং তারা এই এক দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষা ভবনের সামনে এসেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে যখন তারা শ্রেণীকক্ষে যাচ্ছেন বা বিভিন্ন সময় তাদের কলেজগুলোতে যাচ্ছেন, তখন সেখানে তারা এক ধরনের পরিচয়হীনতায় ভুগছে। কারণ নীতিগত সিদ্ধান্ত হওয়ার পর থেকে কিন্তু তাদের ব্যাচের পরীক্ষা থেকে শুরু করে ক্লাস অনেক কিছু পিছিয়ে দেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। ঠিক সেই কারণে তারা আসলে চান যেন অনতিবিলম্বে এই অধ্যাদেশ জারি হওয়া যায়, এবং এই অধ্যাদেশ জারি হয়ে গেলে তারা আসলে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে তত্ত্বাবধানে তারা যেন তাদের পরীক্ষা, ক্লাস সব কিছু দিতে পারে। এবং ঠিক সেই কারণে কিন্তু আজকে তারা এখানে এসে জড়ো হয়েছেন, এবং আগের মতোই যেভাবে আন্দোলন করে তারা সেই সময় খসড়া আইন বাস্তবায়ন করতে বাধ্য করেছিল, এবার কিন্তু তারা চাচ্ছেন যে এই আন্দোলনের মধ্য দিয়ে অধ্যাদেশ জারি হয়ে যাক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।
তো নাফিসা হক, এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মহামিন, ধন্যবাদ আপনাকে। মোবাইল নিবন্ধন কার্যক্রম নীতি সংস্কারের দাবিতে এবারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মুঠোফোন ব্যবসায়ীরা। অবস্থান নিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনের সামনে। সকাল 11টার পর মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের আহ্বানে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন বিভিন্ন শপিং মলের মোবাইল ফোন ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা। এ সময় তারা সরকারকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। দাবি না মানা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আন্দোলনকারীরা। অনেক মাল ইনপুট আছে, এই প্রোডাক্টগুলো আমরা কি করব? আমাদের সেল করার সুযোগ দেওয়া প্রয়োজন ছিল। যেই আমলাতন্ত্র বুঝে না, এই এক একটা সেটে 57% যদি ব্যাট দেয়, কত টাকা ব্যাট আসে? এই আমলাতন্ত্র নিয়ন্ত্রণ ছাড়া এই দেশ ঠিক হবে না। আমরা আপনাদেরকে সংযুক্ত পরিমাণের একটা মানসম্মত ব্যাট দিয়ে আমরা সকল ব্যবসায়ী, বাংলাদেশের সকল ব্যবসায়ীরা ব্যবসা করতে চাই, দেশের উন্নয়ন করতে চাই। এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে নতুন নির্বাচনী জোট করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার বিকেল 4টায় রাজধানীর ডিআরইউতে সংবাদ সম্মেলন করে এই জোটের ঘোষণা দেয়া হবে। দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য। বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত থাকার অভিযোগে বর্তমান আইজিপি বাহরুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে তার স্ত্রী সন্তান। সকালে জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় এই দাবি জানান তারা। সভায় বক্তারা আরও অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় পিন্টুকে ফাঁসানোর পেছনে মূল ভূমিকা ছিল বর্তমান পুলিশ প্রধানের। 90-এর দশকের তুখোর ছাত্রনেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু রাজপথে বিএনপিকে ঠেকাতে বিডিআর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় পিন্টুকে। 2013 সালে পিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। দমন নির্যাতনে 2015 সালেই কারাগারেই মৃত্যু হয় 90-এর দশকের তুখোর ছাত্রনেতা পিন্টুর। মৃত্যুর প্রায় 10 বছর পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে বর্তমান আইজিপি বাহরুল আলমের নাম। এই প্রতিবেদনের জের ধরে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে জড়ো হন পিন্টুর অনুসারীরা। দাবি ছিল অবিলম্বে আইজিপি বাহরুল আলমের অপসারণ ও গ্রেপ্তার। দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করেছেন, আর আপনারা কি করেছেন সেটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা চাই এই 3 জন সহ যাদের যাদের নাম এসেছে তাদেরকে অনতিবিলম্বে ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত করে কিভাবে কানেক্ট করতে হয়, আপনারা আইনজ্ঞ যারা রয়েছে, সলিসিটর যারা রয়েছে তাদের সাথে কথা বলে ট্রাইব্যুনালে তাদেরকে হস্তান্তর করুন। স্বামীকে কারা হেফাজতে নির্যাতনের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা পিন্টুর সহধর্মিণী। আর পিতা হত্যার বিচার চান পিন্টুর ছেলে। কিভাবে তাকে দুই হাত উপরে শিকল না কি দিয়ে বেঁধে রাখে, এখনকার যে বলে আয়না ঘর, তখনই নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এই আয়না ঘরেরই বলেন। আর অনেক জায়গায় নাসিরউদ্দিন পিন্টুকে নেওয়া হয়েছিল এই বিএনপির মানুষদেরকে ফাঁসানোর জন্য। আমরা চাই সত্যের বিজয়, আমরা চাই বিচার, আমরা চাই যে আমার বাবা শহীদ নাসিরউদ্দিন আহমেদ মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকুক। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় তদন্তে নাম আসা ব্যক্তিকে বাহিনী প্রধানের পদে রাখা উচিত নয়। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। রংপুরের তারাগঞ্জে নিজ বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কুরসা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। স্থানীয়রা জানান, সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই বেয়ে বাড়ির ভেতরে ঢোকেন। পরে প্রধান দরজা খোলার পর ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায়ের ও রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। আজ 7 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় 8 জেলা। এদিন বীর মুক্তিযোদ্ধাদের প্রাণপণ লড়াই আর মুক্তিকামী জনগণের দুর্বার প্রতিরোধে পাক হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। হানাদার মুক্ত হয় নোয়াখালী, গোপালগঞ্জ, শেরপুর সহ 8 জেলা।
৭৭ সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে চুয়াডাঙ্গায় পিছু হটতে বাধ্য হয় পাক হানাদার বাহিনী। চুয়াডাঙ্গার আকাশে ওড়ে লাল সবুজের পতাকা। এছাড়া একই দিনে মুক্ত হয় গাইবান্ধার সাতক্ষীরা, মাগুরা ও নেত্রকোনার কমলাকান্দা। এবার ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। পঞ্জিকার হিসেবে শীতকাল আসতে বাকি আর মাত্র ৮ দিন, আর এর মধ্যেই প্রকৃতির ঠান্ডা পরশ, হিমেল হাওয়া আর ঘন কুয়াশা জানান দিচ্ছে চলে এসেছে শীত। ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড় পরা, আগুন পোহানো শুরু হয়েছে ইতিমধ্যেই। বিক্রি হচ্ছে নানা রকম শীতের পিঠা। এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে নানা রকম শীতের পিঠা সহ আরও অন্যান্য জিনিসপত্র। ঠান্ডা থেকে বাঁচতে আগুন পোহানো শুরু করেছেন অনেকেই। সরবরাহ সংকটের অজুহাতে আবারও অস্থির কুষ্টিয়া সহ দেশের পেঁয়াজের বাজার। এক সপ্তাহের ব্যবধানে পুরনো পেঁয়াজের কেজি প্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা করে। আর খুচরা বিক্রেতারা কৃত্রিম সংকটের অভিযোগ করলেও পুরনো পেঁয়াজের সরবরাহ কমায় দাম বেশি, এমনটাই দাবি আড়তদারদের। তবে নতুন পেঁয়াজ বাজারে আসলে দাম কমবে বলে আশা সংশ্লিষ্টদের। সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।